নমস্কার, খবর দিনভর নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি প্রিয়াঙ্কা। রাজ্যে পালাবদলের পরে দুর্নীতি বিরোধী অভিযান, আর সেই দুর্নীতি বিরোধী অভিযানে আমরা দেখছি তৃণমূলের নেতা, প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ সামনে আসছে। আর এবার ভুরি ভুরি বেনিয়ম শুনলে চমকে উঠবেন। ত্রাণ নিয়ে সেখানেও বেনিয়ম, আমফান ত্রাণে ভুরি ভুরি বেনিয়ম। ক্যাগ রিপোর্টে আমফান ত্রাণে জালিয়াতি ফাঁস। তৃণমূল জমানায় ক্ষয়ক্ষতি ত্রাণের হিসেবে গড়মিল, আমফানে ত্রাণ অনুদান ক্ষয়ক্ষতির হিসেবেও গড়মিল। আবির প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। আবির, একেবারে প্রতি পদে পদে বেনিয়ম, রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি। প্রথমত হচ্ছে যে তিনটি বিষয় তাদের মধ্যে নজরের মধ্যে এসছে। প্রথম বিষয়টি হচ্ছে যে এই ধরনের কাজ করার পর বা এক্ষেত্রে দাঁড়িয়ে যে তহবিল থেকে অর্থ পাওয়া গিয়েছিল সেই অর্থ দেওয়ার পর উপভোক্তাদের হাতে তার জন্য যেটি ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দিতে হয় তা সত্যি উপভোক্তাদের হাতে দেওয়া হয়েছে, সেখানে গড়মিল। দ্বিতীয় গড়মিল কোথায় ধরা পড়েছে যে একাধিক ভুতুড়ে অ্যাকাউন্টের খোঁজ পাওয়া গিয়েছে যেখানে প্রায় 125 কোটি টাকার বেশি গিয়েছে। সেই ভুতুড়ে অ্যাকাউন্ট গুলোকে নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে। আর তৃতীয়ত হচ্ছে যে যে কারণে ফান্ড দেওয়া হয়েছিল সেটা সেক্ষেত্রে ব্যবহার না করে অন্য কোনো দপ্তরের ক্ষেত্রে অন্য কোনো কাজে সেটিকে ব্যবহার করে দেওয়া হয়েছে। তুমি জানো যে রাজ্যের একাধিক জায়গাতে কখনো বুলবুল, কখনো আমফান, কখনো ফণীর মতো এই সমস্ত যে ঘূর্ণিঝড় এসেছিল এবং সেই সময় তৎকালীন সরকারের তরফ থেকে বারবার ধরে দাবি করে উল্লেখ করা হয়েছিল যে মানুষজনকে বিভিন্ন জেলাগুলোতে যে ধরনের ক্ষতি হয়েছে সেই ক্ষতির অর্থ যদি তাদেরকে দিতে হয় তাহলে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তাদেরকে অর্থ চাই। এবং যে পরিমাণ অর্থ দাবি করেছিল কেন্দ্রের তরফ থেকে পরবর্তী সময় বলা হয় যে সেই পরিমাণ অর্থের মতো কোনো ক্ষয়ক্ষতি সেখানে পর্যন্ত তারা দেখতে পাচ্ছেন না, তবে কেন্দ্রের তরফ থেকে তাদেরকে অর্থ দেওয়া হয়। বহু ক্ষেত্রে দেখতে পাওয়া গিয়েছে যে সেই অর্থ নয়ছায় হয়েছে এবং যেটা সিএজি রিপোর্টে ধরা পড়ে যায়। কিন্তু এর মধ্যে প্রশাসনিক আধিকারিকরা বলছেন যেটা রিপোর্টে ধরা পড়েছে সেটা একটি হিমশৈলের চূড়া মাত্র। এর ভিতরে আরো খন্ড খন্ড রিপোর্ট যেগুলিতে রয়েছে সেখানে কিন্তু দেখতে পাওয়া যাবে যে আরো প্রচুর ধরনের গড়মিল করা হয়েছে এবং সেই অর্থের গড়মিলকে ঢাকার জন্য বিভিন্ন জায়গাতে তথ্যের গড়মিলও করে দেওয়া হয়েছে। তবে সব থেকে বেশি করে তাদের যেটা নজরে রাখবে সেটা হচ্ছে যে 125 কোটি টাকারও বেশি যেটা ভুতুড়ে অ্যাকাউন্টে পাঠানো হয়েছে এবং সেই বিষয়ে ইতিমধ্যে বিভিন্ন নোট দেওয়া হয়েছে সিএবির তরফ থেকে। এবং যেহেতু আগামী অধিবেশনে বিশেষ অধিবেশন রাখা হচ্ছে সেখানে এই বিষয় নিয়ে আলোচনা হবে, সেক্ষেত্রে তার এই ভুতুড়ে অ্যাকাউন্টের ব্যাপারে রাজ্য প্রশাসনের তরফ থেকেও কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে এমন ইঙ্গিতও মিলছে প্রশাসনিক স্তর থেকে। বেশ, 2020 সালে আমফানে ক্ষতিগ্রস্ত রাজ্যের 16টি জেলা, 35,018 কোটি টাকা দাবি করে তৃণমূল সরকার। 2,708 কোটি টাকা দেওয়ার সুপারিশ কেন্দ্রের। ক্ষয়ক্ষতির মূল্যায়ন বাড়িয়ে দেখানোর অভিযোগ, যেমনটাই শুরুতে আপনাদেরকে বললাম, প্রতি পদে পদে বেনিয়ম, রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি। দোষী হলে কাউকে ছাড় নয়, প্রাক্তন মুখ্যমন্ত্রীকেও রেয়াত নয়, আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। শোনাবো আপনাদের। আরো বেশ কিছু তথ্য আছে, আমরা প্রয়োজন মতো সেগুলো প্রকাশ করব। যেমন আমফানের ক্যাগ রিপোর্ট, যেমন কোভিডে মেডিকেল ইকুইপমেন্ট পারচেজ রিপোর্ট, সব তথ্য আমার কাছে আছে। তথ্য আমি বের করেছি, পাবলিক ডোমেনে আসা উচিত, বিধানসভার টেবিলে আসা উচিত এবং আপনারা যা যা ধ্বংস এখানে করে গেছেন এটা পশ্চিমবঙ্গের লোককে জানানোর দায়িত্ব আমাদের সকলের। আমরা সে কাজটা করব। যেমন কথা তেমন কাজ, শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারির পরেই অ্যাকশন। গত 25শে জুলাই বিধানসভায় ক্যাগ রিপোর্ট। গত কয়েক বছর ধরে এই সিএজি রিপোর্টগুলো আমাদের বিধানসভাতে পেশ করা হয়নি। এটা একটা বড় সাংবিধানিক ল্যাপস। 28টি সিএজি রিপোর্ট পেশ করতে যাব, স্পেশাল সেশন করতে চাই এই সিএজি রিপোর্টগুলোর ডিসকাশন। সরকারের যা ত্রুটি সেগুলো সর্বজনীন রূপে মানুষের কাছে আমাদের পেশ করা একটা কর্তব্য। এই রিপোর্টগুলো হয়তো দেখে আপনারা হয়তো বুঝতে পারবেন কেন আজকে পশ্চিমবঙ্গে ডেফিসিটটা 8 লাখ কোটির বেশি। এ যেন দুর্নীতির এভারেস্ট। তৃণমূল জমানায় বছরের পর বছর পেশই হয়নি ক্যাগ। বিজেপি আসতেই পর্দা ফাঁস। ক্যাগ রিপোর্টে আমফান ত্রাণে জালিয়াতির ফাঁস। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে নিউজরুম থেকে কমলিকা সেনগুপ্ত। সরাসরি কমলিকার থেকে একবার জানবো, কমলিকা, এই যে আমরা দেখতে পাচ্ছি একেবারে খাতায় কলমে ক্যালকুলেট করে জালিয়াতি করা হয়েছে, প্রতি পদে পদে একেবারে বেনিয়ম। কোন কোন জায়গায় কি কিভাবে এই বেনিয়ম করা হয়েছে, এই গড়মিল করা হয়েছে?
দেখো, প্রথমত এটা বলতে হবে যে এই যে সিএজি রিপোর্ট, এই সিএজি রিপোর্ট এতদিন ধরে পেশ কেন হয়নি? এই যে তথ্য আমাদের এই এক্সক্লুসিভ রিপোর্টে উঠে আসছে, সেই তথ্য অর্থাৎ ক্যাগের যে তথ্য, সেই তথ্য সরাসরি বলে দিচ্ছে যে কিভাবে প্রতি পদক্ষেপে দুর্নীতি হয়েছে। এবং একদিকে যেরকম দুর্নীতি হয়েছে বলে এই ক্যাগ রিপোর্টেই উল্লেখ করা হচ্ছে, অর্থাৎ মিসঅ্যাপ্রোপ্রিয়েশন এবং এক্সাজারেট করে দেখানো হয়েছে, এবং আরও বেশ কিছু ডুপ্লিকেট এন্ট্রি, অর্থাৎ এক মানুষের একাধিক কারণে তার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। এবং এই যে জিনিসগুলো ক্যাগ রিপোর্টে দেখানো হয়েছে, এই প্রত্যেকটা জিনিসই প্রতিফলন দিচ্ছে যে এইখানে ব্যাপক দুর্নীতি হয়েছে। আর সেখান থেকে দাঁড়িয়েই এই জিনিসটা খুব স্পষ্ট হচ্ছে যে ক্যাগ রিপোর্ট কেন পেশ হয়নি। আর যদি গত 15 বছরের দিকে তাকাও, গত 15 বছরের দিকে তৃণমূল সরকারের কি বলতেন তারা কেন্দ্র সরকারকে নিয়ে? তাদের বক্তব্য ছিল যে কেন্দ্র সরকার নাকি কোনো টাকা পয়সা দিচ্ছে না। আর এই যে কারণ, অর্থাৎ এই যে বিভিন্ন সময় যে দুর্নীতি হয়েছে, যে স্বয়ং ক্যাগের রিপোর্টে এই কথাগুলো উল্লেখ করা আছে, তার জন্যই ক্যাগ রিপোর্ট টেবল করা হয়নি। এবং এই নতুন সরকার আসার পর এই যে স্বপন দাশগুপ্তটা যে কথাটা তিনি বললেন যে কেন এই এত বেশি ডেট, কেন এই পরিস্থিতি, সেটা ক্যাগ রিপোর্ট দেখলে খুব স্পষ্ট হবে। এটা তো শুধু আমফান, এবং আমফানেই দেখা যাচ্ছে। আমরা এটাও দেখতে পেলাম যে আমফানের টাকা আমফানে না ব্যবহার করে তার আগে যে সাইক্লোন এসেছিল বুলবুল, তাতে ব্যবহার করা হয়েছে বলে উল্লেখ করা আছে। সুতরাং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গোটা রিপোর্টে যে জিনিসটা উঠে আসছে। কমলিকা, এই জায়গা থেকে একটু জানার চেষ্টা করব যে আমফানের তো যে ত্রাণের টাকা, সেই ত্রাণের টাকাও 9/6 অভিযোগ সামনে আসছে। সেইটাই সবচেয়ে বড় কথা, যে প্রথমত যে টাকার প্রয়োজনীয়তা দেখানো হয়েছিল সেই টাকা বাড়িয়ে দেখানো হয়েছিল, এক্সাজারেশন, এটাই লেখা আছে। 2 নম্বর কি লেখা আছে? 2 নম্বর লেখা আছে যে এমন বহু ব্যক্তি যাদের প্রয়োজনীয়তা ছিল না, তাদের কাছে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। এবং আমরা জানি যে গত 5 বছর ধরে বা তার আগে 5 বছর ধরে এরকম বহু খবর এসছে, আমরা বহু খবর এরকম দেখিয়েছি, যেখানে আমফানের টাকা যার পাওয়ার কথা ছিল সে না পেয়ে অন্য লোকে পেয়েছে। সো একটা লোকের অ্যাকাউন্টে অন্যান্য বহু সুবিধার সঙ্গে সঙ্গে এই ডুপ্লিকেট এন্ট্রি হয়েছে। 2, 3 কি হয়েছে? 3 খুব গুরুত্বপূর্ণভাবে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমফানের যে টাকা, সেটা আমফানে ব্যবহার না হয় তার আগে যে সাইক্লোন ছিল বুলবুল, তাতে ব্যবহার হয়েছে। অর্থাৎ এটারও যে ট্রেলটা, সেটা কিন্তু একেবারে খুবই দূর প্রসারী। যেটা আমরা জানতে পারছি দক্ষিণ 24 পরগনাতে এই বিশেষ করে আমফানের সবচেয়ে বেশি প্রভাব দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনার সন্দেশখালী, এই সব জায়গায় পড়েছিল। সেখান থেকে দাঁড়িয়ে আবার একবার স্পষ্ট হচ্ছে, এই ক্যাগ রিপোর্ট কি স্পষ্ট করছে? এই ক্যাগ রিপোর্ট একটা জিনিস স্পষ্ট করছে যে এই ক্যাগ রিপোর্ট কেন পেশ করা হয়নি। এই ক্যাগ রিপোর্ট এই কারণেই পেশ করা হয়নি কারণ এই ক্যাগ রিপোর্টে সে সমস্ত দুর্নীতির কথা তুলে ধরা হয়েছিল। একেবারে কমলিকা, তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের আরেক প্রতিনিধি সুজিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি একবার সুজিতের থেকে জানবো। সুজিত, যেমনটা কমলিকা আমাদের বললেন যে এক বিপর্যয়ের টাকা আরেক বিপর্যয়ে ব্যবহার করা হয়েছে, মানে দুর্নীতির জাল যে কতদূর বিস্তৃত তা বলার অবকাশ রাখে না। তোমার জেলায় এই দুর্নীতির জাল কিভাবে ছড়িয়েছিল? দেখো, দুর্নীতির জাল যে ব্যাপক আকারে ছড়িয়েছিল সেটা কিন্তু নন্দীগ্রাম থেকে পাঁশকুড়া, কোলাঘাট থেকে কাঁথি, সর্বত্রই কিন্তু সামনে এসেছিল বিষয়টা। এবং সব জায়গাতে ব্যাপকভাবে, সে মহিষাদল হোক কিংবা হলদিয়া কিংবা তমলুক, এই যে পঞ্চায়েতগুলিতে দেখা গেছে যে একেবারে কারচুপি করা হয়েছিল। সেই কারচুপি কিন্তু সামনে আসে এবং বারে বারে সামনে আসে, আমরাও নিউজে সামনে এনেছিলাম। কিন্তু প্রশাসনিক যে তৎপরতা বা ভূমিকা, প্রশাসনের যে ভূমিকা, সেটা কিন্তু ভালো ছিল না, এমনটাই বলছিলেন যারা, তারা হলো অভিযোগকারী। তারা কেন অভিযোগ করেছিলেন না, সরকারি অর্থ এবং একটা বড় বিষয় যেটা আমফান কিংবা এই দুর্যোগ হলে যেসব বলা যায় ক্ষতিপূরণ সরকারিভাবে আসে, জনগণের টাকা, সেগুলো 9/6 হয়েছিল এবং বাধ্য হয়েছিল তৎকালীন শাসক দল, তারা নন্দীগ্রামের যারা শাসক দলের প্রতিনিধি, যারা প্রধান ছিলেন, অঞ্চল প্রধান কিংবা পঞ্চায়েত সমিতির সভাপতি, অনেককে দেখা গেছে পঞ্চায়েত সদস্য যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, প্রমাণ হয়েছিল, তাদেরকে কিন্তু বলা যায় সাসপেন্ড করেছিল এবং পদ থেকে সরিয়ে দিয়েছিল। কিন্তু সেটা বলা যায় যে বিরাট অংশ
আড়ালে থেকে যায়। কেন থেকে যায়? না প্রশ্রয়। কারা প্রশ্রয় দিয়েছিল? না প্রশাসন। এবং প্রশাসন কেন প্রশ্রয় দিয়েছিল? না তখন ক্ষমতায় যে দল ছিল সেই দলের নেতারা অভিযুক্ত হয়েছিলেন। এই অভিযুক্ত হওয়া, তুমি জানো যে উপকূলীয় জেলা, এখানে কিন্তু আমপানের বড় প্রভাব পড়েছিল। হলদিয়া থেকে শঙ্করপুর, তাজপুর থেকে দীঘা, তুমি জানো রীতিমতো বিধ্বংসী অবস্থা হয়েছিল। সেই মন্দারমণি হোক কিংবা শঙ্করপুর কিংবা কাঁথি, সব জায়গাতেই কিন্তু একেবারেই। অভিযোগ সামনে আসতে থাকে। কারণ দলবাজি হয়েছিল, স্বজন পোষণ হয়েছিল, পঞ্চায়েতে যারা ছিল তারা স্বজন পোষণ করেছিল, দুর্নীতি করেছিল। একেবারে সুজিত, আর তারপরেই ক্যাগ রিপোর্ট পেশ, আর ক্যাগ রিপোর্টে ঘুঘুর বাসায় ঢিল, তৃণমূল জমানায় দেদার বেনিয়ম ফাঁস, আমফানে কেন্দ্রের অর্থ সাহায্য নয় ছয়ের অভিযোগ, ত্রাণ অনুদান ক্ষয়ক্ষতির মূল্যায়ন সবেই ভুরি ভুরি গড়মিল, ভুতুরে অ্যাকাউন্টে 125 কোটির বেশি, বুলবুলে ক্ষতিগ্রস্তদের নাম দেখিয়েও তছরূপের কারসাজি। অর্থাৎ ক্যাগ রিপোর্টে ঘুঘুর বাসায় ঢিল, আমফান বেনিয়মে বিতর্কের ঝড়, ত্রাণে বঞ্চনার অভিযোগে বারবার মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সরব হয়েছিলেন। 2020-তে আপনাদের নিশ্চয়ই মনে আছে, প্রধানমন্ত্রীর বৈঠকও ছাড়েন তিনি মাঝপথেই। তৃণমূল জমানায় কার্পেটের তলায় সব কুকীর্তি, একের পর এক বেনিয়মের পর্দাফাঁস, শুধুই শ্বেতপত্র দাবিতে চুপ ছিল বাম কংগ্রেসও। এবার ক্যাগ পেশে ঝুলি থেকে বেরোলো বিড়াল, এ যেন দুর্নীতির এভারেস্ট। তৃণমূল জমানায় বছরের পর বছর ক্যাগ রিপোর্টই পেশ হয়নি। কোমলিকা এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। কোমলিকার কাছে আরো একবার যাবো। কোমলিকা, আমরা দেখছি এই যেন একেবারে দুর্নীতির এভারেস্ট, যেমনটা তুমি বললে যে ক্যাগ রিপোর্ট তো পেশই হয়নি, আর তারপরে একের পর এক যে দুর্নীতি প্রকাশ্যে আসছে, যে বেনিয়ম প্রকাশ্যে আসছে, অর্থাৎ এক বিপর্যয়ের টাকা আরেক বিপর্যয়ে, মানে দুর্নীতির জালটা একেবারে রন্ধ্রে রন্ধ্রে। পুরোটাই দেখা যাচ্ছে যে দুর্নীতি রয়েছে এবং রন্ধ্রে রন্ধ্রে রয়েছে। এবং আরও একটা ছবি মনে করিয়ে দিতে চাই, যখন আমফান হয়েছিল তখন স্বয়ং প্রধানমন্ত্রী তিনি এসেছিলেন এবং সেখানে গিয়ে বৈঠকে আমাদের মনে আছে যে তৎকালীন মুখ্যমন্ত্রী তিনি কি তার কি ব্যবহার ছিল, তিনি বেরিয়ে এসেছিলেন। বারবার এই জিনিসটা বলা হয়েছে গত 15 বছর ধরে যে কেন্দ্র কোনো টাকা দিচ্ছে না। আবার এই যে ক্যাগ রিপোর্ট দেখা যাচ্ছে, এই ক্যাগ রিপোর্ট কেন সামনে আসেনি তার যে সত্যি, সেই সত্যি তো এখন দেখা যাচ্ছে। এবং এই ক্যাগ রিপোর্ট পেশ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু 4-5 বছর ধরে এই ক্যাগ রিপোর্ট না পেশ করার কারণ এই সমস্ত দুর্নীতি। এবং শুধুমাত্র এটা তো শুধু আমফানের একটা পার্ট, যেটা আমরা জানতে পাচ্ছি যে নগরোন্নয়ন দপ্তর থেকে শুরু করে পঞ্চায়েত দপ্তর থেকে শুরু করে বিভিন্ন দপ্তরের যে ক্যাগ যে রিপোর্ট আছে, তাতে সব ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস রয়েছে, যেটা তৎকালীন তৃণমূল সরকারকে বেকায়দায় ফেলতে পারত। এবং আমফান, এটা কাকে নিয়ে দুর্নীতি হয়েছে? এখানে মানুষ যাদের ত্রাণের প্রয়োজনীয়তা ছিল সেই ত্রাণ নিয়ে দুর্নীতি হয়েছে। কোমলিকা, আবার আসবো তোমার কাছে, তবে এই মুহূর্তে তোমাকে জানাই যে আমরা যোগাযোগ করতে পেরেছি প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের সঙ্গে। তোমার প্রশ্ন। শুভঙ্কর বাবু, কি বলবেন যে এই যে আমফানের যে দুর্নীতি, ক্যাগের যে রিপোর্ট, সেই রিপোর্টে সব ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস বেরিয়ে আসছে যে কিভাবে দুর্নীতি হয়েছিল, আপনি কি বলবেন এটা নিয়ে? দেখুন, যে কোনো যদি দুর্নীতি হয়ে থাকে, ত্রাণ দেওয়ার ক্ষেত্র হোক কিংবা হচ্ছে প্রতিরক্ষায় হোক, যে কোনো দুর্নীতি বরদাস্ত করা অনুচিত। কারণ অসংখ্য আমাদের প্রান্তিক মানুষ আছেন, তারা এই দুর্নীতির কারণে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। যেমন প্রতিরক্ষার ক্ষেত্রে দুর্নীতি হলে সুরক্ষার প্রশ্ন নিয়ে আজকে সমস্যা হয়, ঠিক তেমনি ভাবে একেবারে যে গ্রামের কোনো ত্রাণ কিংবা গ্রামের ক্ষেত্রে কোনো উন্নয়নমূলক কাজে যদি দুর্নীতি হয়, সেখানেও কিন্তু দেখা যায় যে গরিব মানুষেরা সাফার করে। আলটিমেট দেশের জনগণ যেখানে সাফার করছেন। ক্যাগের যে রিপোর্ট, হ্যাঁ, ক্যাগ হোক, সে শিক্ষায় হোক, সে স্বাস্থ্যয় হোক, কোনো দুর্নীতির সঙ্গে আপোষ করা যাবে না। কারণ সাধারণ মানুষেরা বুঝতে পারেন না এবং এই দুর্নীতিতে কেউ একেবারে পূর্ণমাত্রায় দেখা যাচ্ছে কোনো বিচার নেই, কেউ খুন করে দিচ্ছেন পূর্ণমাত্রায় বিচার নেই, কেউ পুরো ত্রাণের জিনিস লোপাট করে দিচ্ছেন কোনো বিচার। এই জায়গায় আমার মনে হয় স্বচ্ছতার প্রয়োজন
এবং সেই ক্ষেত্রে আইনের পথে চলবে এবং যা যা রিপোর্ট আছে তার সত্যতা, সেই রিপোর্ট সঠিক না বেঠিক সেগুলো বিচার্যের বিষয়। এবং আমি মনে করি কোনো দুর্নীতিকেই একেবারে জিরো টলারেন্স নীতিতে আনা প্রয়োজন। দুটো প্রশ্ন শুভঙ্কর বাবু আপনার কাছে। এক, এই ক্যাগ রিপোর্ট কি এই কারণেই এতদিন ধরে পেশ করা হয়নি আপনার মনে হয়? দুই, বিরোধীরা, আপনারা যারা বিরোধীরা তখনও ছিলেন, এখনো যারা বিরোধী রয়েছেন, এই বিষয়ে কংগ্রেসকে কতটা সোচ্চার হয়েছিল সেরকম ভাবে কিন্তু দেখা যায়নি। এটা নিয়ে আপনি কি বলবেন? আর কেন ক্যাগ রিপোর্ট এতদিন পেশ হয়নি? আমি মধ্যিখানে শুনতে পাইনি, কিন্তু আমি একটা জিনিস মনে করি যে যারা সরকার পরিচালনা করেন তাদের স্বচ্ছতা এবং তারা যদি স্বচ্ছতা না আনেন এবং করাপ্টেড মন্ত্রীদের বসিয়ে রাখেন, যারা টাকা নিচ্ছেন তাদেরই পদাধিকারী হিসেবে রেখে দেওয়া হয়, আমার মনে হয় তাতে দেশের স্বাস্থ্য ভালো হবে না। এবং সেই ক্ষেত্রে আমার মতে আইন মোতাবেক এবং পুরো স্বচ্ছতা বজায় রেখে কাজ করা প্রয়োজন, যেখানে কোনো হিংসা যাতে না থাকে। আইনত বিষয়টাকেই গুরুত্ব বেশি ভাবে দেওয়া হয়। কংগ্রেস এই বিষয়টাকে কি সেরকম ভাবে তুলেছিল? সেটা তো আমরা দেখতে পাইনি, যে এতগুলো বছরের ক্যাগ রিপোর্ট পেশ হলো না, সেটাকে নিয়ে তো কংগ্রেসকে রাস্তায় দেখা যায়নি। আপনার মনে হয় সঠিকভাবে ধ্যান ধারণা নেই। 2021-এ আমাদের কোন প্রতিনিধি বিধানসভার প্রতিনিধির জন্য না শুভঙ্কর বাবু, রাস্তায় তো নামতেই পারে। আইনের বিষয়টা জেনে তারপরে আপনি রিপোর্টের কথা বলুন। না, ক্যাগ রিপোর্ট যে পেশ হয়নি সেটা অবশ্যই বিধানসভায় তোলা যায়, কিন্তু এই যে সীমাহীন দুর্নীতি এবং এটা আপনারা জানতেন, সেইটা নিয়ে আপনারা কতটা রাস্তায় নেমেছেন, এই বিষয়টা নিয়ে আমার প্রশ্ন। আপনি কার হয়ে? আপনি তো একজন সাংবাদিক, যে দেশের মন্ত্রী টাকা, তারপরেও তাকে তিনি দাপিয়ে বেড়াচ্ছেন। ধন্যবাদ শুভঙ্কর বাবু। আমি কিছু শুনতে পারলাম না। আর এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি এসএফআই এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য। সৃজন বাবু, বারবার শ্বেতপত্র চাইতেন আপনারা, সিএজি রিপোর্টটা দেখতে চাইলেই তো হতো, ইচ্ছে করে চাইতেন না, নাকি এই রিপোর্টের ধারবার জানতেন না? আর বলছি, আপনারা বিজেপির হয়ে প্রশ্ন করা বন্ধ করুন। যে সময় আমফান হয়েছিল সেই সময় রাজ্যে বিরোধী দল তখন বিজেপি বড় করে, তার আগে এইসব লোকসভা ভোট, তাতে করে 19টা আসন পাওয়া, এইগুলো হয়ে গেছে। দিল্লির ক্ষমতায় তারা ছিল। বিজেপির জন্য তৃণমূল সরকার 2026 অব্দি তৃণমূলের লোকেরা, তাদের দুর্নীতিগ্রস্ত লোকেরা মৌরফিপাট্টা চালাতে পেরেছে, কারণ বিজেপির নেতারা বছরের পর বছর তাদের জেল করে নি। ক্যাগ রিপোর্ট আমি চাইলাম কিনা তার থেকে অনেক গুরুত্বপূর্ণ হলো যে সিএজি রিপোর্ট দিল্লির সরকার জনগণের সামনে এনে তৃণমূলের দুর্নীতিকে বেআব্রু করে দিল না কেন। সুতরাং বিজেপির হয়ে প্রশ্ন করবেন না, আমার হাত জোড় করে অনুরোধ আপনাদের কাছে। আমরা আমাদের মতো করে আমফানে বিপর্যস্ত মানুষের পাশে কান্তি গাঙ্গুলিরা দাঁড়িয়েও ছিলেন। অ্যাট দ্য সেম টাইম আমফানের দুর্নীতি। সৃজন কমলিকা বলছি নিউজ 18 থেকে। আমরা কিভাবে প্রশ্ন করব সেটা তো অবশ্যই আমরা বুঝবো। প্রশ্নটা হচ্ছে আমফানে এত দুর্নীতি, এই নিয়ে তোমার রিয়াকশন চাওয়া হয়েছে। বিজেপির হয়ে, তৃণমূলের হয়ে, কংগ্রেসের হয়ে কাকে নিয়ে সাংবাদিকের মতো প্রশ্ন করে সৃজন? উত্তরটা চাইছি যে আমফানে দুর্নীতি হয়েছে, অপোজিশন কি করেছে? তোমার যেমন আমাকে প্রশ্ন করার অধিকার আছে, আমি কি বলবো সেইটা। হ্যাঁ, না, আমি তার উত্তরটাই সৃজন দিলাম। আমি জানতে চাইছি যে হ্যাঁ, আমফানে দুর্নীতি নিয়ে বামফ্রন্টের কি বক্তব্য, সিপিএম কি করেছে, এটাই জানতে চাই। আমাকে যদি এইটা তোমার অ্যাঙ্কার প্রশ্ন করেননি, তোমার অ্যাঙ্কার প্রশ্ন করেছেন আপনারা কি ইচ্ছে করে ক্যাগ রিপোর্টটা চাননি, আমি সেইটার উত্তরে আমি তো তোমায় প্রশ্ন করছি, তুমি এখন উত্তর দাও না।
হ্যাঁ, তাহলে আগের প্রশ্নটা ভুল উত্তরটা করেছো, দাও। সেটা তোমরা কোনো স্বীকার করো প্রশ্ন না। ভুল করা হয়নি, কোনো প্রশ্ন ভুল করা তাহলে হয়নি। আমার উত্তরটা ভুল নয়, এবার যে প্রশ্নটা তুমি করছো আমি এবার সেটার উত্তর হ্যাঁ দিচ্ছি। বলো, কোথায়? Thank you. রাস্তায় দেখিনি, সেটাই বলছি। একদম রাস্তায় ছিলাম, কান্তি গাঙ্গুলি থেকে শুরু করে আমরা আমফানের সময় মানুষের সাহায্যার্থে দৌড়াদৌড়ি করেছি। অ্যাট দ্য সেম টাইম আমার যতদূর মনে পড়ছে তখনও বিধানসভা পশ্চিমবঙ্গে সুজন চক্রবর্তীরা ছিলেন। আমাদের পার্টির পক্ষ থেকে আমফানে ত্রিপল চুরি বা অন্যান্য ত্রাণ চুরির দুর্নীতি হচ্ছে এই নিয়ে অসংখ্যবার আওয়াজ তোলা হয়েছে। বরং সেই সময় বাইডেন, যারা বাংলায় প্রধান বিরোধী দল বলে নিজেদের ক্লেম করতেন, সেই বিজেপি নেতারা তারপরেও দীর্ঘদিন তারা এই নিয়ে কেন্দ্রীয় সরকার তাদের হাতে থাকাকালীনও যে ভূমিকা পালন করার কথা ছিল সেটা তারা করেননি। আমরা মানুষের দাবি দাওয়া নিয়ে রাস্তায় ছিলাম এবং সরকারি ত্রিপল চুরি, সরকারি ত্রাণ চুরি, সরকারি এই ইনফ্লেটেড করে দেখানো ইত্যাদি, এবং সেখান থেকে পরবর্তী পঞ্চায়েত ভোট, তারপরে যে পঞ্চায়েত ভোট হলো 2023-এর, তার টাকাটা তুলে নেওয়া তৃণমূলের পক্ষ থেকে, এই কুকীর্তিগুলো বারবার আমাদের পার্টি সামনে এনেছে। সৃজন, সোশ্যাল মিডিয়াতে অবশ্যই দেখা গেছে কিছু মিছিল করনি, এটা অবশ্যই বলা হচ্ছে না, কিন্তু যেভাবে একটা অপোজিশন বিধানসভায় সেরকম তোমাদের প্রতিনিধিত্ব ছিল না সেটাও মানছি, কিন্তু মনে হয় নাকি যে যেভাবে যতটা ভাবে রাস্তায় নামা উচিত ছিল সেইটা তোমরা নামোনি? সেটাই আমার প্রশ্ন। আমার মনে হয় যে আমরা সেই সময় মানুষের বিপর্যয়ের মধ্যে, মানুষের বিপদের মধ্যে, বিপর্যয়ের পরেও তো আরো 4 বছর ছিল, তাই নয় কি? তোমার মনে থাকবে কমলিকাদি, সেটা হচ্ছে একটা সময় তৃণমূলের নেতাদের বাড়ি ঘেরাও করতে শুরু করেছিল জনতা, কাটমানির টাকা ফেরত চেয়ে। তোমার মনে থাকবে নিশ্চয়। বা তুমি ধরো পার্থ চ্যাটার্জিদের জেলে যাওয়ার ঠিক আগের সময় পশ্চিমবঙ্গে এসএফআই ডিওয়াইএফআই এর নেতৃত্বে ছাত্র যুব আন্দোলন উত্তাল পর্যায়ে গিয়েছিল। সুতরাং পশ্চিমবঙ্গের দুর্নীতির প্রশ্নে, দুর্নীতিকে অ্যাড্রেস করার প্রশ্নে বামপন্থীরা আন্দোলনের রাস্তায় কোথাও কম ছিল আমি তা মনে করি না। বরং যারা কেন্দ্রীয় সরকারে ছিলেন 2015 সালে এসে যাদের নেতা বলে গেছিলেন ভাগ মুকুল ভাগ, তারা এসে গত 12 বছর ধরে তৃণমূল কংগ্রেসের এই দুর্নীতিগ্রস্ত নেতাদের ক্ষমতায় থাকতে দিয়েছে, জেলে পড়েননি। তার একদম সাম্প্রতিকতম উদাহরণ হলো আরজি কর, যেভাবে তদন্ত ঝুলিয়ে দেওয়া হয়েছে। বিজেপির এমএলএ অভয়ার মা এখন বলছেন যে সিবিআই কি করছে, এখন তো আমরা ক্ষমতায়, তাহলেও কেন হচ্ছে না? এই প্রশ্নগুলো বিজেপিকে করা উচিত। আমাদের বিধানসভায় প্রতিনিধিত্ব ছিল না, আমরা সেটা তো ডেফিনেটলি বুঝে নেব যে আমরা প্রশ্ন কিভাবে করব, কিন্তু প্রশ্নটা সেইখানে অবশ্যই থেকে যায় যে যেখানে সোশ্যাল মিডিয়াতে তোমরা বিভিন্ন, এই যে যেরকম দুদিন আগে আন্দোলনে আমরা দেখলাম যে তোমাদের যে মিছিল, সেই মিছিলে তোমাদের রাশ ছিল না, বাইরের লোকে এসে তোমরা নিজেরাই বলেছো যে যারা এসেছিল তারা বাইরের লোক ছিল এবং তারা বিভিন্নভাবে সাংবাদিকদের পেটায়। হ্যাঁ, সেটা তো তোমাদের তো নিজেদের মধ্যে সেই রাশটা ছিল না, ছিল না তো রাশ, আমি উত্তর দিয়ে পারে সেই রাশটা ছিল না, সেটা নিয়েও তো একটা প্রশ্ন রয়ে গেছে। উত্তরটা শুনতে পারবে? আমি উত্তর দিচ্ছি। আগের দিনের মিছিলে বহিরাগত গুন্ডারা ঢুকেছে, তাদের কাউকে কাউকে সরকার চিহ্নিত করে গ্রেফতার ইত্যাদি করার কথা বলেছে, বোঝা গেল। কিন্তু তোমাদেরও যে ভূমিকা ছিল সৃজন, সেই ভূমিকা খুব, বলতে দাও প্লিজ, তুমি বলার সময় বলো। এসএফআই সাংবাদিক সম্মেলন করে দেখিয়েছে বিজেপির গুন্ডারা, তারাও বহিরাগত, তারাও মিছিলের কেউ না, তারা ওই মিছিলে সরকারি গাড়ির ওপর থেকে, কিন্তু তোমাদের মিছিলে তোমাদেরই রাশ থাকলো না, সেটা কি করে হয়? এত একটা রেজিমেন্টেড পার্টি, এটা তো একটা প্রশ্ন হয়। যাই হোক, আজকে আমাদের এই পুরো বিষয়টা আমফান নিয়ে হচ্ছে। না, রাশ ছিল না, এটা তো মানতে হবে, রাশ ছিল না, রাশ তো ছিল না, বিজেপির বহিরাগত রেজিমেন্টেড পার্টি রাশ ছিল না, এটা তো বলতে হবে। সাংবাদিক পেটানো হলো, আমি তোমাকে আটকাচ্ছি না সৃজন, এইটা এই জিনিসটা জাস্ট বলার চেষ্টা করছি, যদিও এইটা একেবারেই অন্য বিষয়, কিন্তু এই জিনিসটা যথেষ্ট দুঃখের যে তোমাদের রাশ ছিল না এবং তোমাদের বিভিন্ন নেতারা, তোমরা দুঃখ করেছো, বিভিন্ন নেতারা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে যেটা, সেটা ঠিক নয়। সুতরাং সেটা নিয়ে আমাদের আরেকদিন অবশ্যই আলোচনা হবে। আমি উত্তর দেবো, তুমি বলেছো আমার উত্তরটা নিয়ে ফোনটা কাটো, কারণ না হলে তুমি একা বলে যাবে এবং তোমার দর্শকরা ভাববেন যে আমি উত্তর দিচ্ছি না। আমার উত্তরটা তোমার দর্শকদের শোনা উচিত। বলবো? আমি তো আবারও তোমাকে একটাই কথা বললাম, আমি যেটা বলছি যে তোমাদের হাতে ছিল না রাশ। আমাকে বলতে দাও, আমাদের হাতে রাশ ছিল না, সেটা আমরা বুঝবো, যেভাবে তুমি একটু আগে বললে যে সংবাদ মাধ্যম বুঝবে, তারা কি বলবে। আমার সংবাদ মাধ্যমের কাছে অনুরোধ, বিজেপির বহিরাগত গুন্ডারা ঢিল ছুঁড়েছে সেইটা দেখান এবং তাদের গ্রেপ্তারি দাবি করুন।
ঠিক যেভাবে আফরোজ বা নাহিদদের গ্রেপ্তারি দাবি করছেন, ঠিক সেইভাবে মৌলালী যুব কেন্দ্রের বাইরে যে বিজেপির গুন্ডারা ঢিল ছুড়েছে তাদের গ্রেপ্তারিও দাবি করুন। তাহলে আমরাও বুঝবো যে সংবাদ মাধ্যমও নিরপেক্ষতা পালন করছে, তারা বিজেপির হয়ে কথা বলছে না। যদি সেটা তারা না করে তাহলে আমাদের মতো লোককে ফোন করলে বিজেপির হয়ে প্রশ্ন করবেন না, এই কথাটা শুনতে হবে। অনেক সংবাদ মাধ্যমকে প্রস্তুত অনেক অনেক ধন্যবাদ সৃজন। থ্যাংক ইউ।